ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। এই প্রথম বাম ছাত্রনেত্রী দীপশিতা ধরের সঙ্গে মুখোমুখি তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্না হালদার। স্লোগান চুরি নিয়ে একটা সময় দুজনের বিরুদ্ধে অনেক কথাই বলেছিলেন। এই প্রথম তাদের দেখা মুখোমুখি টাফটক বিতর্কে। একে অপরকে বিততেও ছাড়লেন না। এবার চলে যাব রাজন্না হালদারের কাছে। রাজন্না, আমাদের আজকের এই অনুষ্ঠানের যে লাইনটি ছিল যে রাজনীতি যারা করে তাদের নিশ্চয়ই কোনো ধান্দা রয়েছে। ধান্দা আসলে কি জানেন তো? আমি বলি, ধান্দা হচ্ছে সেই বিষয়টি আমরা যেটা পারি না, আমরা যখন সেই না পারাটাকে পারা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি যে আমরা এটা করতে পারি, সেটাই আসলে ধান্দা। এবং এরকমই ধান্দা আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে করছি। কিছুক্ষণ আগে দীপশিতাদি বলছিলেন আনিস খানের কথা, সুদীপ্ত সেনের কথা, সুদীপ্ত গুপ্তর কথা, কিন্তু খুব সুন্দরভাবে দীপশিতাদি এড়িয়ে গেল স্বপ্নদ্বীপের কথা। আমরা প্রত্যেকে জানি স্বপ্নদ্বীপের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে কি হয়েছিল, কোন সংগঠন কিভাবে অত্যাচার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এটাই ধান্দা। আমরা কিন্তু সেটা বলি না যেটা আমাদের দ্বারা ঘটে, আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি যেটা আমরা সুন্দরভাবে পারদর্শিতার সঙ্গে সুদক্ষ হয়ে তুলে ধরতে পারি। আরেকটি বিষয় যেটা আমি তুলে ধরবো এবং যেটা আমি বলবো, কারণ আমিও দিনের শেষে ধান্দাবাজ, এই সভা আজকে এখন এই মুহূর্তে বাজে রাত 9:30। এই সভা বা এই আলোচনা পর্ব এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে। এটা যদি বিশ্বাস করুন এই 9:30 নাগাদ রাত্রির উত্তরপ্রদেশ হতো, এখানে হয়তো অনেকগুলো লাশ পড়ে থাকতো। কিংবা এটা যদি 2011 সালের আগের পশ্চিমবঙ্গ হতো, তাহলে হয়তো এই বিতর্ক সভাটাই এখানে হতো না। এখানে এসে কয়েকজন মানুষ তারা তাদের আবেগের কথা বলেছেন, শুধু বলেছেন মাত্র, কিন্তু এই দৃশ্য হয়তো 2011 সালের আগের পশ্চিমবঙ্গ কিংবা উত্তরপ্রদেশে এরকম থাকতো না। তাই আমরা যারা সত্যিকারের মানুষের জন্য মানুষ হয়ে দেখাতে পারবো, মানুষের জন্য মানুষ, এই শব্দটা খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে, আমরা মান এবং হুঁশ এই সম্পন্ন মানুষ যদি হয়ে দেখাতে পারি, তাহলে আমরা বলবো যে আমরা প্রত্যেকেই দিনের শেষে ধান্দাবাজ, এবং আমরা ধান্দাবাজি করব কোন অর্থে সেটা আমাদেরকে বিচার বিবেচনা করে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ রাজন্নাকে। এবার দীপশিতা ধর। অনেকগুলো প্রশ্ন উঠেছে, 2 মিনিটে সেগুলোর সব জবাব দেওয়া যাবে কিনা আমি জানি না। প্রথম কথা হচ্ছে, এখানে আরটিআই নিয়ে একটা কথা হলো। আমি রাজস্বিতাকে বলবো একটু আরটিআই করে দেখবেন। আরটিআই করারও দরকার নেই, সার্ভে রয়েছে, তাতে দেখা যাচ্ছে বিগত 9 বছরে এই ভারতের বুকে 1,44,000 কৃষক আত্মহত্যা করেছে। প্রতিদিন 30 জন মানুষ আত্মহত্যা করেন। 30 জন কৃষক মানুষ, এমন মানুষ যারা এগ্রিকালচার ওয়ার্কার। সুতরাং আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, মেক ইন ইন্ডিয়ার কথা বলতে পারি, বিদেশে যাওয়ার কথা বলতে পারি, অকশনের কথা বলতে পারি, কিন্তু যে প্রধানমন্ত্রী, যে সরকার তার দেশের কৃষক, তার দেশের অন্নদাতাদের খুন নিয়ে একটা কথা বলেন না, তাদের আদেও অন্য কিছু কথা নিয়ে কথা বলার মোরালিটি আছে কিনা এই প্রশ্ন আমি রাখলাম। আমার বন্ধু রাজন্না ও একটা স্বপ্নদ্বীপের কথা বললো, ঠিকই তো, স্বপ্নদ্বীপের মৃত্যু আমাদের সবাইকে লজ্জিত করে। আমার মনে পড়ছে যখন আনিস খানের হত্যা হলো, অনেক তৃণমূলের নেতারা, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তারা দাবি করেছিলেন আনিস খান তাদের দলের লোক, তৃণমূল ছাত্র পরিষদের লোক। ওয়ান্ডারফুল। আমি জানতে চাইবো রাজন্নার কাছ থেকে, আজ পর্যন্ত একটা দিন ছাড়া আনিস খানকে নিয়ে কটা সভা, কটা মিটিং, কটা মিছিল রাজন্নারা করতে পেরেছে? স্বপ্নদ্বীপের যে কথাও বললো যে আমরা নাকি অনেকেই ধান্দাবাজি করি, যেখানে আমরা নিজেরা জড়িত সেই নামটা আমরা বলি না। ইন্টারেস্টিং কথা হলো, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের সরকার, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, তারা যাদের যাদের নামে চার্জশিট করেছেন স্বপ্নদ্বীপের মৃত্যুতে, যারা যারা তাকে অত্যাচার করেছে, র্যাগিং করেছে ইত্যাদি ইত্যাদি,
রাজন্যা যদি প্রমাণ করতে পারে তাদের মধ্যে একটি ছেলে একটি মেয়ে এসএফআই করতো, ভারতের ছাত্র ফেডারেশন করতো, আমি ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক, আমি রাজনীতি করা ছেড়ে দেব। শেষ যে কথা নিয়ে বলবো, এতেও আসলে আজকে ব্যক্তিগত খেউর, অমুকে চুরি করেছে, অমুকে ডাকাতি করেছে, অমুকের বান্ধবী, এইসব নিয়ে তো আমরা আজকে কথা বলতে আসিনি। কিন্তু এটাই বোধহয় ওই যে রাজনীতির দুর্বৃত্তায়ন অনেকে বলেন ডিটোরিয়েশন, যেখানে রাজনীতি থেকে রাজনীতির ভ্যালিউটা, রাজনীতির এসেন্সটা, রাজনীতির স্পিরিটটা চলে যায়, অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস চলে আসে। আমি তিনটে কথা বলে শেষ করব। একটা, যখন রিজুদা বলল আমিও একটুখানি আবেগতাড়িত হয়ে গেলাম। আমার মনে পড়ছে আমার বড়দাদু এমএলএ ছিলেন ডোমজুরের। যখন রাজীব ব্যানার্জি প্রথমবার নির্বাচনে লড়ছেন তখন উনি তৃণমূলে ছিলেন প্রথমবার। রাজীব ব্যানার্জির জেঠু সম্ভবত রঞ্জিত ব্যানার্জি, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, উনি কংগ্রেসের নেতা ছিলেন এবং বড়দাদুর সঙ্গে খুব ভালো সখ্যতা। রাজীব ব্যানার্জি প্রথমবার নির্বাচনে লড়ছেন, মোহন্ত চ্যাটার্জি বামপন্থী প্রার্থী। রাজীব ব্যানার্জি এসে বাড়িতে বড়দাদুর পা ছুঁয়ে নমস্কার করছেন। বড়দাদু তার কাঁধে রেখে বলছেন, আমি কিন্তু এইমাত্র তোমার বিরুদ্ধে প্রচার করে এলাম। এটাই বোধহয় আমাদের শিষ্টতা ছিল, এটাই বোধহয় আমাদের সভ্যতা ছিল, এটাই বোধহয় আমাদের আবেগ ছিল। এই হাওড়ার এমপি আমি শুনেছি, বামপন্থী যিনি লড়াই করছেন তিনি ছাত্র, কংগ্রেসের যিনি বহুদিনের এমএলএ ছিলেন অথবা এমপি ছিলেন তিনি কংগ্রেসের নেতা। নির্বাচন হয়েছেন, কংগ্রেসের যিনি প্রবীণ অধ্যাপক ছিলেন তিনি হেরে গেছেন। তিনি বাড়িতে বসে রয়েছেন, ধুতি পাঞ্জাবি পরা, ম্লান মুখ। যে ছেলেটি, যে ছাত্রটি প্রথমবার, তরুণ ছাত্রটি বামপন্থী হয়ে এমএলএ জিতল, তিনি প্রথম আবির যার পায়ে ছুঁয়েছিলেন, তার বিজয় মিছিল যার বাড়ির সামনে প্রথমবার থেমেছিল, তিনি কংগ্রেসের ওই হারিয়ে যাওয়া নেতা ছিলেন, ওই হেরে যাওয়া এমপি ছিলেন। এটাই পশ্চিমবঙ্গের শিষ্টতা ছিল, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল। আমরা যেন বাংলার সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি। আমি শেষ 4টে লাইন সুভাষ মুখোপাধ্যায়ের কথা দিয়ে শেষ করব। আমরা যারা রাজনীতি করি, বামপন্থী রাজনীতি করি, আমরা ধান্দাবাজি করি না, আমরা স্বপ্নের জন্য রাজনীতি করি, মানুষের ভালো থাকার জন্য রাজনীতি করি। সুভাষ মুখোপাধ্যায় লিখে গেছেন, আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকী চলতে চাই না এরোপ্লেনে, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, শেষ নেওয়া যাবে শেষকার পথ জেনে। ধন্যবাদ।